This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। চতুর্থ দিনে ইরান ইসরায়েল যুদ্ধ আরো ভয়াবহ। গত 4 দিনে ইরানে আছড়ে পড়েছে ইসরায়েলের 450 বেশি মিসাইল। সেনা সর্বাধিনায়ক থেকে আমজনতা মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। আজকে চতুর্থ দিনের সবথেকে আলোচিত ছবি কি, আলোচিত খবর কি? সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। দেখো, মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ স্বাভাবিকভাবে চতুর্থ দিন পড়েছে তেহরান ভার্সেস তেল আবিবের যুদ্ধ, এবং সেই যুদ্ধে কিন্তু প্রায় 450 বেশি মিসাইল, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং কি ড্রোন আছড়ে পড়েছে তেহরান সহ ইরানের বিভিন্ন পরমাণু গবেষণাগার এবং বিজ্ঞানীদের বাড়িতে, এবং তাতে ইতিমধ্যে প্রায় 400 জনের কাছাকাছি ইতিমধ্যে হতাহত হয়েছে, এবং এতে কিন্তু 250 জনের ওপর মৃত্যু হয়েছে বলে ইতিমধ্যে ইরানের তরফে নিশ্চিত করা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তেহরানের থিঙ্ক ট্যাঙ্ক যারা পরমাণু বিজ্ঞানী তারা নিহত হয়েছেন, প্রায় 6 থেকে 9 জন নিহত হয়েছেন। স্বাভাবিকভাবেই তেহরান যে একের পর এক যে জায়গা ধ্বংস হচ্ছে এখন ছবিতে পরিষ্কার, কিন্তু ইরানও চুপ করে বসে নেই। তারা কিন্তু পাল্টা ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল ছুটছে, তাতে ইরানের তেল আবিব সহ একাধিক শহর এবং তাদের গুরুত্বপূর্ণ পোর্ট, হাওয়াই পোস্ট কিন্তু সম্পূর্ণ তছনছ হয়ে গিয়েছে। অর্থাৎ ইসরায়েলেরও কিন্তু একাধিক জায়গা, গুরুত্বপূর্ণ ইনস্টলেশন গুলো কিন্তু তছনছ হয়েছে। যেটা বলা হয় আয়রন ডোম, সেটা কিন্তু সব জায়গায় মিসাইলকে তারা প্রতিহত করতে পারেনি। নজর থাকবে শান্ত। শান্ত যে কথা বলছিল, সংঘাত আরো তীব্র হয়েছে। ফের ইরানের পরমাণু কেন্দ্রের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফ এর হামলায় কেঁপে উঠল ফোরডা পরমাণু কেন্দ্র। ফোরডা পরমাণু কেন্দ্রের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের জেরে 2.5 মাত্রার ভূমিকম্প হয়েছে সেখানে। এখনো 224 জনের মৃত্যু হয়েছে ইরানে। সর্বশেষ যে আপডেট দেওয়া হয়েছে সরকারিভাবে। আইডিএফ এর ভয়াবহ হামলা, ইরানে আরো পরমাণু বিজ্ঞানীর মৃত্যু। ইরানে আরো 5 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। গত 4 দিনের যুদ্ধে 14 জন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে দাবি করেছে ইসরায়েল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, গুড মর্নিং। শুভজিৎ রয়েছি। কর্নেল চৌধুরী, যে খবরটা দিয়ে শেষ করলাম সেখান থেকে আপনার কাছে প্রথম প্রশ্ন রাখছি, এই পরমাণু বিজ্ঞানীদের কেন টার্গেট করা হচ্ছে ভবিষ্যতের কথা মাথায় রেখে? ইসরায়েল এবং পাশ্চাত্য দেশের ইরানের ওপর একটা ক্ষোভ বলতে পারেন, আইএইএ তাদের পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং ইরান কিন্তু প্রথম জানতে হবে যে এনপিটি সাইন করেছিল। ওরা কোনোদিন এনপিটি থেকে বেরিয়ে আসেনি, এবং যে ইন্সপেক্টর অ্যাটমিক এনার্জির ইন্সপেক্টর তারা কিন্তু তাদের অ্যালাউ করেছে দেশের সমস্ত কিছু চেক করার জন্য। যে সব কোয়ালিটেটিভ চেক থাকে সে চেক ওরা চালিয়ে যাচ্ছে, এবং সে রিপোর্ট দিয়েছে তাদের অনুযায়ী যে তারা নাকি ইরান নাকি 9 থেকে 10টা ট্রিম্যাকের থেকে বেশি এই পরমাণু অস্ত্র অথবা বোম তারা নাকি তৈরি করতে পারে। এই হিসেবে কিন্তু ইসরায়েল নিজে সেলফ ডিফেন্সে কিন্তু এই 4 দিন আগে লড়াইটা শুরু করেছে, যে ক্ষেপণাস্ত্র প্রথমে দেয়। এটাও মনে রাখতে হবে ইরান কিন্তু প্যালেস্টাইন অথবা অন্য ইসলামিক কান্ট্রি না। ইরান হ্যাজ গট স্ট্রেংথ, এবং ইরানের যে মিসাইল স্ট্রেংথ অথবা সামরিক বাহিনীর যে স্ট্রেংথ সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। তেল আবিব যে আয়রন ডোম, যেটা নিয়ে পুরো বিশ্বে তাদের গর্ব ছিল, সেটাকে কিন্তু ভেদ করতে পেরেছে। এবং আপনি সঠিকভাবে শুভজিৎ বললেন, ওদের যে বন্দর হাইফা, সেখানেও কিন্তু অ্যাটাক হয়েছে, এবং একটা ব্যাটিয়াম বলে ওদের একটা ছোট্ট শহর আছে তেল আবিবের পাশে, প্রায় অনেকটা জায়গায় ধ্বংস করে দিয়েছে। ইরানের যে বিভিন্ন মিডিয়াম ব্যালিস্টিক মিসাইল আছে আপাতত কিন্তু সেগুলো ধ্বংস হয়েছে। বেশ, সঙ্গে থাকুন, আসবো আপনার কাছে। সঙ্গে থাকুন, আরো বেশ কয়েকটা খবর পরপর দিয়ে রাখি। সঙ্গে থাকুন কর্নেল চৌধুরী। আর যুদ্ধের আবহাওয়ার একটা বড় খবর, এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইকে টার্গেট করলো কি ইসরায়েল? খামেনেইর বাসভবনের কাছে আছড়ে পড়ল ইসরায়েলি মিসাইল। নিঃসন্দেহে বড় খবর, এই মুহূর্তের বড় খবর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইকে টার্গেট করেছে কি ইসরায়েল? খামেনেইর বাসভবনের কাছে আছড়ে পড়ল ইসরায়েলি মিসাইল। তেহরানের নরমক এবং লাবিজানে হামলা আইডিএফ এর, যদিও ইতিমধ্যে আন্ডারগ্রাউন্ড বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনেই, যেমনটা খবর পাওয়া যাচ্ছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইকে আগেই হত্যার ছক কষেছিল ইসরায়েল। বড় খবর, বাধা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের মধ্যে দাবি মার্কিন আধিকারিকের। নিঃসন্দেহে বড় খবর, আমেরিকার কোনো ক্ষতি না করা পর্যন্ত ইরানের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে না, জানিয়েছেন ট্রাম্প। দাবি মার্কিন আধিকারিকদের। আরো একটা বড় খবর, তবে ইরানও চুপ করে বসে নেই, তারাও হামলা অব্যাহত রেখেছে 4 দিন ধরে। ইরানের মিসাইল লঞ্চিং প্যাডে হামলা, ইসরায়েলি যুদ্ধ বিমানে লাগাতার বোমাবর্ষণ, আর তার মধ্যেই কাউন্টার অ্যাটাক। এই কাউন্টার অ্যাটাকে কি ঘটেছে? সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। দেখো, ইরানের প্রথম থেকেই ইসরায়েল চেষ্টা করছে যে ইরানের সব দিক থেকে ইরানকে তার কোমর ভেঙে দেওয়ার। তার কারণ ইরানের অন্যতম আর্থিক শক্তি, তুমি জানো যে সেখানকার তেল সংশোধনাগার বা সেখানে এবার টার্গেট করছে ইসরায়েল। একই সঙ্গে তাদের যেখানে সেনা শিবির রয়েছে সেখানে টার্গেট করা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম, সেখানে টার্গেট হচ্ছে রেডার সিস্টেম, সেখানে টার্গেট করা হচ্ছে। এবং লাগাতার কিন্তু ইসরায়েলের তরফ থেকে ইসরায়েলি যুদ্ধ বিমানের মাধ্যমে এই বোমাবর্ষণ চলছে, যেটা আমরা গত পরশু দিন থেকে দেখতে যাচ্ছি। যখনই ইরান পাল্টা আক্রমণে গিয়েছে তার থেকে বেশি ঝাঁঝালোভাবে ইসরায়েল কিন্তু আক্রমণ করছে। এবং ইসরায়েলের যেখানে মিসাইল লঞ্চিং প্যাড সেটাকে তারা সেখানে হামলা করে কার্যত গুড়িয়ে দিয়েছে। যেখানে যেখানে তাদের তেল সংশোধনাগার এবং তেলের ডিপো রয়েছে সেই জায়গাগুলিতে লাগাতার হামলা চলছে। এবং একদম নির্দিষ্ট টার্গেট করেই কিন্তু ইসরায়েলের তরফ থেকে তাদের যে অত্যাধুনিক যে সমস্ত সামরিক বিমান রয়েছে তার মাধ্যমে এই লাগাতার আক্রমণ চলছে। যুদ্ধ বিমান যে সমস্ত জায়গা থেকে ওঠে ইরানের, সেই জায়গাগুলিতে সেখানে লাগাতার ইসরায়েলের তরফ থেকে কিন্তু হামলা করা চলছে। ফলে ইরানকে সব দিক থেকে একেবারে কোমর ভেঙে দেওয়ার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। ধন্যবাদ সুজয়। কর্নেল চৌধুরী, আপনার কাছে আবারও যাব। যখন সুপার পাওয়াররা কোনো কিছুতে ইনভলভ হয় তখন সেটা নিয়ে বেশি করে আলোচনা করতে হয়, কারণ এটা গোটা বিশ্বের ব্যাপার, গোটা বিশ্ব নজর রেখেছে। আমি আপনার কাছে প্রশ্ন রাখবো, তবে তার আগে 2-1টা তথ্য দিয়ে রাখবো। আপনি আমার সঙ্গে সহমত হবেন যে আমেরিকা কি করতে চাইছে। দেখুন, আমেরিকা ইসরায়েলকে F-35 ফাইটার জেট দিয়েছে, কিন্তু অপারেট করার জন্য কোনো ম্যান পাওয়ার দেয়নি। ঠিক একই রকম ভাবে একটু আগেই দেখাচ্ছিলাম আমরা আপডেট যে ইউএস নিমিটস সেটা ডিপ্লয় করা হয়েছে আমেরিকার তরফ থেকে, কিন্তু ডিপ বাংকার বাস্টার যেটা 20,000 পাউন্ডের সেটা কিন্তু আবার ইসরায়েলের হাতে আমেরিকা তুলে দেয়নি। আমেরিকা চাইছেটা কি? যেরকম ভাবে শুভজিৎ আপনি আমাকে 3-4টে প্রশ্ন রাখলেন, আমিও 3টে প্রশ্ন রাখছি। প্রশ্ন এক, ইউক্রেন রাশিয়া দুটো খ্রিস্টান স্টেট 29 মাস ধরে দুটো রাষ্ট্রের যুদ্ধ হচ্ছে এবং ইউক্রেনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো আছে। এই 32টা দেশ ইউক্রেনের পেছনে আছে। সেখানে কিন্তু আমরা এই 29 মাসে কোনো কাউকে এগিয়ে এসে দেখলাম না। সামনে থেকে হয়তো ডিপ্লোম্যাটিক কিছু কিছু সময় দেখেছি এই দুটো রাষ্ট্রের যুদ্ধ থামাতে। দ্বিতীয়, চায়না তাইওয়ান অলরেডি আইবল টু আইবল কন্ট্যাক্ট, সেখানে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। তৃতীয়, 19 মাস ধরে আমরা দেখেছি ইসরায়েল প্যালেস্টাইনের ওপর কিরম ভাবে আঘাত করেছে, সেটা অনেকে হামাসের বলতে পারে, কিন্তু সাধারণ মানুষ প্যালেস্টাইনেও মারা গেছে, মহিলা বাচ্চারা ওখানে মৃত হয়েছে। সেখানে কিন্তু কোনো দুটো, একটা জু আর একটা ইসলামিক দেশ, তাই সেখানেও কোনো পৃথিবীর অন্য রাষ্ট্রের কোনো ভ্রুক্ষেপ ছিল না। আজকে হঠাৎ ইসরায়েল একটা ক্ষেপণাস্ত্র এই 4 দিন আগে ইরানের ওপর করলো। তার রাষ্ট্র, তার নিজস্ব স্বাধীনতা আছে, নিশ্চিতভাবে করতে পারে, কিন্তু এটা একটা গ্লোবাল কনফ্লিক্টের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। G7 শুরু হবে কানাডায় একদিন পরে, সেখানে কিন্তু ইরান ইসরায়েল কেউ রিপ্রেজেন্ট করছে না। এবং G7 কিভাবে স্টেটমেন্ট পাস করবে, এখানে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার, মার্কিন যুক্তরাষ্ট্র কিরম ভাবে খেলছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিরম ভাবে স্টেপ নেবে, সেটা পুরো রাষ্ট্রে দেখতে হবে। এখনো ইরান কিন্তু কোনো এক্সট্রিম স্টেপ নেয়নি। যদি স্ট্রেট অফ হরমুজ অথবা পার্সিয়ান গালফ বন্ধ করে দেয়, 24% পুরো এনার্জি যে সেল করে এই পার্সিয়ান গালফ দিয়ে তেল, যদি আমি সাধারণ মানুষকে বলি তেল যেটা নিয়ে যায় ক্রুড অয়েল এই সমস্ত আরব দেশ থেকে, ইরান থেকে, এই পার্সিয়ান গালফ থেকে পুরো রাষ্ট্রে যায়, বিশ্বে যায়, চীনে যায়, তুর্কিতে যায়। এখান যদি বন্ধ হয়ে যায় তাহলে তেলের অলরেডি 7% একদিনে হাইক হয়েছে। আরো এইটা ভারতবর্ষ এবং অন্যান্য রাষ্ট্র, যেহেতু হাতে মারার থেকে ভাতে মারাটা সেক্ষেত্রে বড় হয়ে দাঁড়াতে পারে আর কি, হাতে মারার থেকে ভাতে মারাটা বড় হয়ে দাঁড়াতে পারে। কর্নেল চৌধুরী, আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখবো আপনার কথা প্রসঙ্গেই। দেখুন, এই দুটো পার্শ্ববর্তী দেশ নয়, আমরা প্রতিবেশীর মধ্যে মূলত ঝামেলা দেখে থাকি, কিন্তু ইরান বা ইসরায়েল পার্শ্ববর্তী দেশ নয়, বরং দুটো দেশের মাঝখানে অনেকগুলো ইসলামিক কান্ট্রি রয়েছে।
ইতিহাস বলে আমেরিকা যেখানে ইনভলভ হয় সেখানে কোনো ইসলামিক কান্ট্রি নাক গলাতে আসে না। আমেরিকা ইরাকে আক্রমণ করেছিল, অন্য কোনো ইসলামিক কান্ট্রি ইরাকের পাশে সেভাবে দাঁড়ায়নি, আমেরিকার এগেনস্টে যায়নি। আমেরিকা আফগানিস্তানে অ্যাটাক করেছিল, তখনও কোনো ইসলামিক কান্ট্রি আমরা দেখিনি, স্টেটমেন্ট দিয়েছে দুই একটা, কিন্তু আফগানিস্তানের পাশে দাঁড়িয়ে আমেরিকাকে থ্রেট করেছে। এক্ষেত্রে ইসলামিক কান্ট্রিগুলো কি করতে পারে, কি মনে হয়? এখানেও কিন্তু আমেরিকা ইনভলভ। শুভজিৎ, ইতিমধ্যে আমি জানি না এই খবরটা সবার কাছে গেছে কিনা, আমি জানাতে চাই এবং আপনারা নিশ্চয়ই জানবেন আজকে। পাকিস্তান কিন্তু ইতিমধ্যে, পাকিস্তান কোন দিকে আছে, প্রথমে পাকিস্তানের স্ট্যান্ড অলওয়েজ ইন আ কোয়েশ্চেনের থাকে, একটা প্রশ্ন চিহ্নের মুখে থাকে। পাকিস্তান কিন্তু গতকাল একটা স্টেটমেন্ট দিয়েছে, যদি ইসরায়েল ইরানের ওপর কোনো নিউক্লিয়ার অ্যাটাক করে, যদিও সেটা আমি বলে দিচ্ছি এরকম ভাবে হয় না, এটা একটা স্টেটমেন্ট, কিন্তু যদি বলেছে যদি করে তাহলে আমরা ইরানকে হেল্প করব উইথ আর নিউক্লিয়ার, মানে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপেন দিয়ে ইরানকে হেল্প করবে যাতে ইসরায়েলকে তারা উল্টো প্রত্যাঘাত করতে পারে। এইভাবে পাকিস্তান কিন্তু অলরেডি ওপেন এসছে, সামনে একটা ইসলামিক দেশ আর একটা ইসলামিক দেশের পক্ষে দাঁড়িয়েছে, এবং ইরানের সাথে বহু আইসি, আপনি যেটা কারেক্টলি বলছেন, আছে, কিন্তু কেউ মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু আছে, সৌদি অথবা বিভিন্ন এমিরেটস, কেউ সামনে এসে এখন পর্যন্ত কোনো কথা বলেনি। কর্নেল চৌধুরী, যখন আপনার সঙ্গে কথা বলছি এই মুহূর্তে আরো একটা খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, ব্রেক করছি আমরা একেবারে যে প্রসঙ্গে আলোচনা করছিলাম, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে মুসলিম দেশগুলোকে কাছে টানতে চাইছে ইরান। বড় খবর, তুর্কি, সৌদি আরব, পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে কথা খামেইনির, একজোট হয়ে ইসরায়েলের উপর হামলার পরিকল্পনা করছে তেহরান। কিন্তু আমেরিকা রাশিয়াকে এড়িয়ে ইরানকে কেউ সাহায্য করবে কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। নিঃসন্দেহে বড় খবর। কর্নেল চৌধুরী, আপনি যে কথা বলছিলেন, আপনি পাকিস্তানের কথা বলছিলেন, আমি যদি তথ্যগত ভুল না হয় 80 থেকে 88 যখন ইরাক ইরান যুদ্ধ হয়েছিল তখন এই পাকিস্তানে শিয়া সুন্নি কনফ্লিক্ট হয়েছিল, দেশের অবস্থা ত্রাহি ত্রাহি হয়ে গেছিল। এবার অবশ্য ছবিটা একটু আলাদা। আপনি আরো যে কথা বলছিলেন, ওপিইসির সব থেকে বড় তেল রপ্তানিকারক দেশ হচ্ছে ইরান, ইরান যদি সেটা বন্ধ করে দেয় তাহলে এশিয়ার অনেকগুলো দেশ বিপাকে পড়বে, পাকিস্তানও কিন্তু বাদ যাবে না। একদম, এবং যে কনফ্লিক্টটা মধ্যপ্রাচ্য অথবা ওয়েস্ট এশিয়া হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যাবে, এর প্রভাব বিভিন্ন রাষ্ট্রের ওপর পড়বে। এটা শুধু ইসরায়েল আর ইরান দেখা উচিত নয়। ইসরায়েল কেন করেছে, কিসের জন্যে, কারণ আপনি যেটা বললেন তাদের কোনো কমন বর্ডার নেই, হঠাৎ একটা ক্ষেপণাস্ত্র 4 দিন আগে চার্জ করলো, ফর হোয়াট রিজন উই রিয়েলি, এই যে বারবার বলা হচ্ছে যে ওদের কাছে নিউক্লিয়ার এনরিচমেন্ট আছে, সেখানে নাতানসকে ইরানে ওরা ধ্বংস করেছে, কিন্তু এটা কোনো পুষ্টি কেউ কোথাও করা যায়নি যে ওদের কাছে নিউক্লিয়ার, কারণ ওরা এনপিটির পার্ট, ইসরায়েল এনপিটিতে সাইন করেনি, ইরান এনপিটি সাইন করেছে, ইজ এ সিগনেটারি, সে এখনো বলেনি যে এনপিটি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এক, দ্বিতীয়ত এই যে রুট, এয়ার স্পেস বন্ধ হয়ে গেল, ডোমেস্টিক এয়ারলাইন, এই বিভিন্ন, সে ভারত হোক, পাকিস্তান হোক, চীন হোক, যারা মধ্য এশিয়া অথবা পশ্চিম এশিয়া অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাইয়ের দিকে যাচ্ছে, এই কমপ্লিট এয়ারস্পেস বন্ধের জন্য কোটি কোটি টাকা প্রত্যেক দিন ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে, কারণ কোনো এয়ারস্পেস ঘুরে যেতে হচ্ছে। এরপরে আমাদের যদি স্ট্রেট অফ হরমুজ অথবা পার্সিয়ান গালফ বন্ধ করে দেয়, যেখানে 24% তেল পুরো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যায়, তাহলে ঘটনাটা কোন দিকে ঘটছে। আজকে 3-4 দিন বাদে আমরা প্রত্যেকে দেখতে পারবো, আজকে শেয়ার মার্কেট খুলেছে, আজকে কি ওপর নিচ যায়। হ্যাঁ, যেদিন যুদ্ধ শুরু হয়েছিল কর্নেল চৌধুরী, সেদিনকে আমরা দেখেছিলাম বাজারে বিরাট ধস নেমেছিল, একেবারে ডে 1, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই দেখেছিলাম। কারেক্টলি বলছেন, এই লিকুইড গোল্ড, এই তেল, ওপেক কান্ট্রি এটা পুরো বিশ্বে কন্ট্রোল করে ইকোনমি, সেইখানে যদি এটাকে প্রলং ওয়ার হয়, এটাকে যদি কেউ না থামায়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে কিন্তু রিসেশন, সেটা সমস্ত দিয়ে, তেলের দাম বাড়লে প্রত্যেকটা দৈনন্দিন জিনিস নেসেসিটির দাম বাড়তে বাধ্য। বেশ, নজর থাকবে আগামীতে কি। অসংখ্য ধন্যবাদ কর্নেল চৌধুরী, অসংখ্য ধন্যবাদ।